এখন আমাদের দিদি প্রাক্তন, কিন্তু দিদি কিন্তু চর্চায় সারা জীবন থাকবেন। আজ থেকে দিদি প্রাক্তন হয়ে গেছেন। আমাদের নেত্রীকে ঘিরে নানা সময় বিভিন্ন বিষয় চর্চা হয়, চর্চায় উনি থাকেনি। চর্চার বিষয়গুলো আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব, কারণ মমতা দিদি এখন চর্চার কেন্দ্রবিন্দু। সবাই কম বেশি একটা নামই আমরা আলোচনা করছি, ঘরে বাইরে সবাই। জিতেছে বিজেপি, কিন্তু তাও দিদিকে নিয়ে আলোচনা হবে, কারণ দিদি এমনই একজন ব্যক্তি। তো আজকে দিদিকে নিয়েই আমি বলবো, আপনারা থাকুন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, মনের মতো হবে। থাকুন, জানুন দিদির সম্বন্ধে। অনেক কিছু জানার আছে আমাদের। ছোট করে আমি আজকে আপনাদের সাথে দিদিকে নিয়ে একটু বলবো। পাশে থাকুন, এই ধরনের ভিডিও অবশ্যই আরও আমি আনবো আপনাদের জন্য। একটু উৎসাহ দিতে থাকুন। আর আজকে এই চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন। সকলের সাথে এই তথ্যমূলক ভিডিওটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। আর অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি ভিডিও দিলেই আপনারা পেয়ে যাবেন। আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। লাইক একটা অবশ্যই করে দেবেন। আপনাদের উৎসাহ আমার খুব প্রয়োজন কাজের জন্য। আমি সব দিক দিয়ে একটু অশান্তিতে আছি, তাই দুদিন একটু ভিডিও দিতে দেরি হলো। তো যাই হোক, আমার মনটাও ভালো না, যেই কারণে দুদিন ভিডিও দেওয়া হয়নি। তো আজকে আবার আমি সুন্দর একটা তথ্য নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আপনাদের সকলের ইন্টারেস্টিং বিষয় আশা করি এটা হতে চলেছে। তো চলুন আজকে আমরা দিদির সম্বন্ধে একটু চর্চাটা আগে কী চলছে সেগুলো একটু জেনে নিই। তারপরে আমি ওনার একটু জীবনী নিয়ে আলোচনা করব। উনি কেন এত চর্চিত আমাদের মধ্যে। দীর্ঘ সময় ধরে বাংলার রাজনীতিতে দিদি হিসেবে পরিচিত মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক মতাদর্শের পরিবর্তন এবং বিজেপির মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী চ্যালেঞ্জের মুখেও নিজের ক্ষমতা ধরে রাখার জন্য কিন্তু উনি চর্চিত। তিনি প্রায়শই বাংলা শিল্প, শিক্ষা এবং সংস্কৃতির প্রসারের কথা বলেন। জানুয়ারি 2025-এ তিনি দাবি করেছিলেন যে দক্ষতা, প্রশিক্ষণ এবং ক্ষুদ্র এবং মাঝারি শিল্প বাংলায় প্রথম স্থানে রয়েছেন। আর রাজনীতির পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় একজন কিন্তু কবি, স্বশিক্ষিত চিত্রশিল্পী হিসাবেও পরিচিত। এবং তিনি ছোটোখাটো কবিতা তো লেখেন, আপনারা জানেন। গানও উনি গেয়েছেন, কখনো সখনো গান উনি ভালোবাসেন। শিল্প সংস্কৃতিকে উনি প্রাধান্য দেন, এগুলো আপনারা জানেন। যতই ওনাকে নিয়ে যতই মিম তৈরি করুন আর যাই তৈরি করুন, কিছু তো প্রতিভা ওনার মধ্যে আছে। আর একটা কথা আমি খুব বিশ্বাস করি যে চর্চিত হতে বা সমালোচনা হতেও যোগ্য লাগে। যে কোনো লোককে নিয়ে কিন্তু কেউ সমালোচনা করে না। আমাদেরকে নিয়ে কেউ সমালোচনা করে না, কারণ আমরা সেই জায়গাটাই পৌঁছতে পারিনি। সমালোচনা তারই হয় সে যোগ্য হলে। তারপরে ভাববেন না আমি দিদিকে নিয়ে বলছি বলে আমি কোনো পার্টি পলিটিক্স করি, আমি কোনো কিছুই পছন্দ করি না। কিন্তু তাও দিদিকে নিয়ে বলার মতো ইচ্ছে একটু হলো আজকে, তাই বললাম। কারণ আজকে তো দিদি প্রাক্তন হয়ে গেলেন, একটু তো খারাপ লাগা থাকবেই। এতদিন ধরে দিদিকে দেখে আসছি, আর দিদি তো খারাপ মানুষ নন ব্যক্তিগতভাবে। ওনার আশেপাশের লোক কী করেছে না করেছে আপনারা তো সব নিউজে দেখতেই পাচ্ছেন। সেগুলো নিয়ে আমি সমালোচনা করব না, আলোচনাও করব না। আমি একটাই কথা বলবো, বাংলাটা এখন অশান্ত হয়ে আছে। আমাদের প্রিয় শহর অশান্ত হয়ে আছে। আপনারা সবাই চেষ্টা করুন, যারা আমরা পশ্চিমবঙ্গবাসী আমরা সবাই চেষ্টা করব আমাদের শহরকে শান্ত রাখতে, সুন্দর রাখতে। কারণ এই শহরটা আমাদের সকলের প্রিয় শহর, আমাদের সুন্দরী কলকাতা। তাই আপনারা চেষ্টা করুন এটাকে শান্ত রাখার, সুন্দর রাখার। কারণ এই দায়িত্বটা আমাদের উপরেই বর্তায়। আমরা যেহেতু এখানকার বাসিন্দা, সকলে মিলে যদি একটা জিনিসকে সুন্দর রাখার চেষ্টা করি, অবশ্যই সেটা সুন্দর থাকবে, তাই না? বলে না, একটা আঙুলে মুঠো হয় না, 5টা আঙুল নিলে তারপরেই কিন্তু মুঠো হয়। তাই আমাদের দায়িত্ব আমরা যাতে শহরটাকে শান্ত সুন্দর আরও রাখতে পারি। চারিদিকে ঝুট ঝামেলা, অশান্তি, মারামারি, খুন খারাপি, রক্তারক্তি, এগুলো আর ভালো লাগছে না, অনেক হলো। আপনারা সবাই নিজেরা নিজেদের দায়িত্ব নিয়ে আমাদের শহরটাকে সুন্দর রাখার চেষ্টা করুন। আসুন আমরা সমবেতভাবে আমাদের শহরকে সুন্দর রাখি, শান্ত রাখি। তো চলুন আজকে আবার দিদির কথায় ফিরে যাই। আমরা দিদির প্রতিভা নিয়ে আলোচনা করছিলাম। তার আঁকা ছবি তো বললাম, গানও তিনি করেছেন কম বেশি। তার ছোটোবেলায় সংগ্রামের কথা নিয়ে জনমানসে আজও কৌতূহল আছে। 1990-এর দশকে রেলমন্ত্রী এবং কয়লা এবং খনিমন্ত্রী ছিলেন তিনি, এবং 2011 সালে 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হয়েছিলেন আমাদের দিদি।
তবে প্রতিপক্ষ যতই শক্তিধর হোক, মমতা ব্যানার্জি আবারও প্রমাণ করে দিলেন যে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজনীতিতে তিনি এখনও অপরাজেয়। তার জনপ্রিয়তা হয়তো 10 বছর আগের চাইতে কিছুটা কমে গিয়েছে, কিন্তু 2011 সালের বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস আবার বিপুল বিজয় পেয়েছে, কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপিকে বহু পিছনে ফেলে। আর এই বিজেপিকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আনার জন্য স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু বারবার এই রাজ্যে এসে সভা করেছেন, অনেক বক্তৃতা দিয়েছেন, কিন্তু তবুও ভোটের লড়াইতে এঁটে উঠতে পারেননি। পায়ে চোট পেয়ে হুইলচেয়ারে বসে প্রচারাভিযান চালানো মমতা ব্যানার্জির সাথে অনেকেই মনে প্রশ্ন আসতে পারে, কেমন করে পশ্চিমবঙ্গের এবং সর্বভারতীয় রাজনীতিতে এত বড় ব্যক্তিত্ব হয়ে উঠতে পারলেন মমতা ব্যানার্জি? কী তার সাফল্যের উৎস? রাজনীতিবিদ হিসাবে তার এই সাফল্যের পিছনে কিন্তু একটা প্রতিভা কাজ করে, বলেছিলেন সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক শিখা মুখার্জি। এছাড়াও আমাদের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এটা লিখে গিয়েছিলেন যে মমতা ব্যানার্জির একটা করিশ্মা বা সম্মোহনী ক্ষমতা আছে। তিনি ছিলেন ইন্দিরা গান্ধীর অনুরাগী এবং তার প্রাথমিক রাজনৈতিক জীবন কেটেছে পশ্চিমবঙ্গের সেকালের সিনিয়র কংগ্রেস নেতা প্রণব মুখার্জির ছায়ায়। তিনি পরবর্তীকালে ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন। কলকাতার হাজরা এলাকার এক নিম্নবিত্ত পরিবারে মমতা ব্যানার্জির জন্ম 1955 সালে। তার পিতা ছিলেন ব্রিটিশ উপনিবেশিক যুগের একজন স্বাধীনতা সংগ্রামী। তার কি শিক্ষাগত যোগ্যতা একটু জেনে নিন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে MA করেছেন এবং যোগেশচন্দ্র কলেজ থেকে আইনের ডিগ্রি নেবার পর মমতা ব্যানার্জির প্রথম পেশা ছিল স্কুল শিক্ষকতা। তবে রাজনীতি করতে শুরু করেছিলেন একদম ছাত্র জীবন থেকে। কিছুদিনের মধ্যেই দলের সিনিয়র নেতাদের কাছে এটা স্পষ্ট হয়ে যায় যে মমতা ব্যানার্জি রাজনীতিতে অনেক দূর যাবেন। 1986 সালে মাত্র 21 বছর বয়সে তিনি পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হন। কয়েক বছর পর তিনি হন নিখিল ভারত যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক। আর মমতা ব্যানার্জির একটা বিশেষত্ব আছে, তার প্রচণ্ড লড়াকু মনোবৃত্তি এবং তার পরিশ্রম করার ক্ষমতা, সেটা বলেছিলেন শিখা মুখার্জি। তার ভাষায়, তার রাজনৈতিক জীবনে বহু বাধা এসেছে। 2001 সালে রাজ্য নির্বাচনে হারার পর তার দল তৃণমূল কংগ্রেস প্রায় ধ্বংস হবার উপক্রম হয়েছিল, কিন্তু তিনি আবার উঠে দাঁড়িয়েছেন, দলকে পুনর্গঠিত করেছেন। এটা তার লড়াই করার ক্ষমতার প্রমাণ। মহিলা কংগ্রেসের নেতা হওয়ার পরই তিনি একজন উদীয়মান রাজনীতিবিদ হিসাবে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নজরে পড়েছিলেন। ছোট ছোট অনেক ঘটনা আছে যার মধ্যে দিয়ে তিনি তখনকার কংগ্রেসের বড় বড় নেতাদের নজরে এসেছিলেন। কিন্তু সবথেকে বড় ঘটনা হলো 1984 সালের লোকসভা নির্বাচনে সোমনাথ চ্যাটার্জির মতো প্রবীণ CPIM নেতাকে হারানো। প্রকৃতপক্ষে সেটাই ছিল একটা সাড়া জাগানো ঘটনা। কলকাতার যাদবপুরের একটি লোকসভা আসনে সেই প্রবীণ কমিউনিস্ট নেতাকে হারিয়ে মমতা ব্যানার্জি ভারতের অন্যতম সর্বকনিষ্ঠ পার্লামেন্ট সদস্য হয়েছিলেন। লোকসভার যখন তিনি সদস্য ছিলেন সেই সময় বেশ কিছু ঘটনা মমতা ব্যানার্জির সেই লড়াকু এবং প্রতিবাদী ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ দেখা গেছে। মমতা ব্যানার্জি প্রথম কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন 1991 সালে। তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন PV নরসিমহা রাও, আর তার প্রথম পূর্ণমন্ত্রী হিসাবে রেল মন্ত্রণালয়ের দায়িত্ব পান 1999 সালে, যখন বিজেপি নেতৃত্বাধীন NDA জোটের অংশ হয়েছিল তার নিজের প্রতিষ্ঠিত দল তৃণমূল কংগ্রেস। মমতা ব্যানার্জি কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন 1998 সালে এবং কিছুকালের মধ্যেই এটি পরিণত হয় বামফ্রন্ট শাসিত পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান রাজনৈতিক দল। বিশেষ করে যখন সিঙ্গুর এবং নন্দীগ্রামে জমি রক্ষার জন্য গড়ে ওঠা আন্দোলন তৈরি হয়, সেই সময় পশ্চিমবঙ্গ রাজ্যের প্রধান বিরোধী দলে পরিণত হয়েছিল এই তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রামে কৃষকদের বিক্ষোভে নেতৃত্ব দিয়ে মমতা ব্যানার্জি হয়ে ওঠেন রাজ্যের জনপ্রিয় নেত্রী। 2009 সালে যখন লোকসভা নির্বাচন হয়েছিল তখন পশ্চিমবঙ্গ রাজ্যের বামফ্রন্টের চাইতে বেশি আসন পায় তৃণমূল। আর তার 2 বছর পরে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সাথে জোট বেঁধে মমতা ব্যানার্জি তৃণমূল দল ওই রাজ্যে 34 বছর ধরে ক্ষমতাসীন থাকা বামফ্রন্টকে হারায়। তারপরে মমতা ব্যানার্জি হন পশ্চিমবঙ্গ রাজ্যের প্রথম নারী মুখ্যমন্ত্রী। এরপর থেকে তিনি নিরবচ্ছিন্নভাবে ক্ষমতায় ছিলেন। এরপরে 2016 এবং 2021 নির্বাচনেও জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস। এটা আপনি পপুলিস্ট বলতেই পারেন, কিন্তু কল্যাণ রাষ্ট্রের ধারণা অনুযায়ী সাধারণ মানুষের জন্য খাদ্য সুরক্ষা, স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষা
অর্থাৎ যে সমস্ত সেবা বিনা পয়সায় পাওয়া উচিত, এটাই তার আদর্শের অবস্থান। এটার জন্যই উনি লড়ে যাচ্ছেন, আর এটা ক্লাসিক্যাল কংগ্রেসেরই নীতি। মমতা ব্যানার্জির সরকার রাজ্যের দরিদ্র এবং গ্রামীণ জনগোষ্ঠী, নারী এবং সংখ্যালঘুদের জন্য নানা রকম জনকল্যাণ প্রকল্প চালু করেছেন। যেমন কন্যাশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্যসাথী, এরকম প্রকল্পগুলো একদিকে প্রশংসিত হয়েছে, আবার অন্যদিকে পপুলিস্ট কর্মসূচি বলেও সমালোচিত হয়েছে। এসব প্রকল্পে নানা দুর্নীতির অভিযোগও উঠেছে, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু এই সব প্রকল্পই কিন্তু মমতা ব্যানার্জিকে এনে দিয়েছিল ভোটারদের মধ্যে আরও জনপ্রিয়তা। এটা তাকে নির্বাচন জেতাতে সহায়তাও করেছিল। আবার আরেকদিকে বামফ্রন্টের সময়কালে ট্রেড ইউনিয়ন রাজ্যের অবসান ঘটালেও এ রাজ্যে নতুন বিনিয়োগ আসেনি, নতুন কর্মস্থানও হয়নি। সেই জন্য এ রাজ্যের হাজার হাজার তরুণকে চাকরির জন্য বাইরে চলে যেতে হয়েছে। তার বিরুদ্ধে সংখ্যালঘু, বিশেষ করে মুসলিম তোষণের অভিযোগও উঠেছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে। মমতা ব্যানার্জির ব্যক্তি ইমেজই কি তৃণমূলের শক্তি? মমতা ব্যানার্জি এবং তার রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসকে নিয়ে সমালোচকরা বলেন, এটি একান্তভাবেই মমতা ব্যানার্জির ব্যক্তিগত জনপ্রিয়তার ওপর ভিত্তি করেই গড়ে উঠেছিল এই তৃণমূল কংগ্রেস দল। এই দলকে কিন্তু খুব সুশৃঙ্খল বলা যায় না। তাদের দলের কাঠামো সুদৃঢ় নয় এবং দলটি কোনো আদর্শের ভিত্তিতেও তৈরি হয়নি। একজন আকর্ষণীয় এবং সহজাত নেত্রীর ব্যক্তিত্বের ওপর ভর করে গড়ে উঠেছে এই দলটি, এমনটাই অনেকেই বলেন। রাজনীতিবিদ হিসাবে তার সাফল্যের কারণ হিসাবে বিশ্লেষকেরা বলেছেন, মমতা ব্যানার্জি এক বিরল ক্ষমতা রয়েছে মানুষের সাথে সংযোগ স্থাপন করতে পারার, যেটা অনেকেই পারেন না। অনেক নেতারা নিজেদেরকে দেখবেন গুটিয়ে রাখে, ওনার মতন এইরকম সব কিছুর মধ্যে ঝাঁপিয়ে পড়া, ভয় ডরহীন একটা ব্যক্তিত্ব খুব কমই পাওয়া যায়। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এলিটিজমের একটি প্রভাব আগে থেকেই ছিল, কিন্তু মমতা ব্যানার্জি প্রেসিডেন্সি কলেজে না পড়েও বা নামী রাজনৈতিক পরিবারে জন্ম না নিয়েও সফল রাজনীতিবিদ হয়েছেন। তার আটপৌরে ব্যাপারটা মানুষ পছন্দ করেছেন। সবথেকে বড় কথা, এতদিন আমরা যেটা দেখেছি মমতা ব্যানার্জির যে গুণটা, সেটা হচ্ছে তার নেতৃত্ব দেওয়ার সহজাত গুণ। আর মানুষ তাকে দূরের কেউ হিসাবে দেখে না, তাকে পাশের বাড়ির মেয়ের মতো নিকট বা আপনজন ভাবেন। সেই জন্যেই ওনাকে সবাই আমরা দিদি বলি। ছোট থেকে বড় সবাই দিদি সম্বোধন করি, আজও, ভবিষ্যতেও করব। সাধারণ মানুষের ভাষায় কথা বলা এবং তাদের সাথে মিশে যাওয়ার একটা অপূর্ব ক্ষমতা, এটা তার সবথেকে বড় বৈশিষ্ট্য। ভিডিও পরিশেষে বলবো, দিদি আপনি প্রাক্তন হয়ে গেছেন, কি হয়েছে? আপনি কিন্তু আমাদের মনের মধ্যে থাকবেন, কারণ আপনার গুণ, আপনার সত্তা, আপনার এই মানবিক স্বভাব সকলের কাছে সারা জীবনই প্রিয় হয়ে থাকবে। সবাই মনে রাখবে আপনাকে, আপনাকে ভুলতে কেউ দেবে না, সে আপনার সমালোচনা করুক বা আপনার আলোচনা করুক। আপনি ভালো হন, মন্দ হন, আপনি কিন্তু সবসময় চর্চায় থাকবেন। আপনি সবসময় আমাদের দিদি। বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলের সাথে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। আর আজকে বলবো, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন, শান্তিতে রাখুন। এই নতুন সরকার হচ্ছে আমাদের পশ্চিমবাংলায়। আশা করি সবাই খুব ভালো থাকবেন, খুব ভালো ভালো কাজ হবে, আরও আমরা খুব ভালো থাকবো, সুস্থ পরিবেশ হবে আমাদের, এটাই আশা করব নতুন প্রশাসনের কাছে। আমরা অনেকটা শান্তিতে থাকব, এটা বলেই আজকে শেষ করি। সবাই ভালো থাকবেন। আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। শুভরাত্রি। জয় সিয়াপতি রামচন্দ্র কি জয়। জয় হনুমান।